গুড মর্নিং আর সবাইকে শুভ মহালয়া। আমরা বসে আছি এখন কাকুর বাড়ির সামনে, কাকিমার অপেক্ষা করছি। কাকু ড্রেস চেঞ্জ করবে, আর যেহেতু মহালয়া তাই একটু গ্রামের দিকে যাওয়ার ইচ্ছা আছে। কাশফুল দেখবো, একটু খোলা আকাশ দেখবো, তারপর ফিরে আসবো। ওই যে কাকিমা আসছে। কাকু একটু রেডি হবে। কাকুর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমরা আবার রাস্তায় বেরিয়ে গেছি। কিন্তু দুঃখের বিষয়, কিছু দূর যাওয়ার পরেই কাকুর টোটোটায় প্রবলেম স্টার্ট হয়ে গেছে। তাই আজকে আর গ্রামের দিকে যাওয়া হবে না, কেননা যেখানে যাওয়ার প্ল্যান ছিল সেটা অনেকটাই দূর, আর ওখানে যদি গাড়ি খারাপ হয়ে যায় পুরোপুরি তাহলে ফিরতে খুব অসুবিধা হবে। তাই আমরা বর্ধমানের মধ্যে একটু ঘুরছি, হাওয়া খাচ্ছি। কত বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে এখানে। ছোটবেলায় এখানে আসতে ভয় লাগতো আমাদের, এত গাছপালা আর জঙ্গল ছিল। আর এখন সব ফাঁকা, শুধু ফ্ল্যাট, বাড়ি। কত লোক চলে এসছে বর্ধমানে, আর গাছপালা সব ভ্যানিশ, বলার নেই। এখানে একটু চা খাবো, তাই দাঁড়িয়ে আছি। ভালো চা করে এই দোকানটায়। পাশে একটা সাই বাবার মন্দির হয়েছে নতুন। আজকে এখানে পুজো হবে, আর যা জানতে পারলাম রাত্রের দিকে বোধহয় এনারা 2000 লোককে খাওয়াবে, কাপড় দেবে গরিবদের। খুব ভালো আয়োজন। আমাকেও বললো আসতে, কিন্তু সেটা তো সম্ভব হয়তো হবে না। এখানে এখন রান্না বান্না চলছে রাত্রের জন্য। ঘটনা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, সাই এই জগতের কাছে একটাই মেসেজ দিয়েছে, মানুষ শ্রেষ্ঠ। আজকে এই মহালয়ার পুণ্যতিথিতে 28শে সেপ্টেম্বর 1838 সালে বাবার ওই শিরিডির নিমগাছতলায় ওনাকে পাওয়া গিয়েছিল, অর্থাৎ আজ ওনার আবির্ভাব দিবস। এই উপলক্ষে এই ডিবিসি মোড়ে যে সাই দরবার আছে সেখানে আজকে বস্ত্র বিতরণ ও প্রসাদী ভান্ডারা প্রায় 2000 লোকের আয়োজন হয়। সন্ধ্যাবেলা এটা হয়। এবং সকল ভক্তের কাছে, সাই ভক্তদের কাছে, সাইয়ের যারা আরাধনা করেন তাদের কাছে এখানে আসার জন্য আহ্বান রইল। সব ধর্মের লোকই আসতে পারে অবশ্যই, কারণ সাইয়ের কাছে একটাই ধর্ম, সেটা হচ্ছে মানুষ ধর্ম। এই প্যান্ডেলটা এখনো পুরো তৈরি হয়নি, এই ধীরে ধীরে হচ্ছে। কিছুটা দেখে নিলাম, এবার বাড়ি ফেরার পালা, কেন কাকুর গাড়ি খুব প্রবলেম করছে। কি আর করা যাবে, মন খারাপ করে বাড়ি ফিরে আসলাম। আচ্ছা, এইটা হচ্ছে এই বছরে আমার পুজোর গিফট। হাস্যকর না? অ্যাকচুয়ালি কি হয় জানো, বড় হওয়ার এটা একটা সাইড এফেক্ট আমার মনে হয়। এবছরে পুজোতে আমি কোনো কিছু কিনিনি, নতুন কিছুই কিনিনি, মাকেও কিনে দিইনি। এক তো পয়সার প্রবলেম আছে সত্যি সত্যি, আর যেহেতু মানে আমাদের বলা ভুল, আমার ইনকাম খুব সীমিত, আমিও অসুস্থ নার্ভের, মাও পেশেন্ট। তো সেই জন্য প্রথমেই আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে ওষুধ আর ডাক্তারের চিন্তা। সেই জন্য আর জামা কাপড় কেনার কথা মনেই আসে না। মনে হয় যে শুধু শুধু ফালতু খরচা করে কি করব। সেই জন্য আর কিছু কিনিনি এই বছর। এই নতুন বেড কভারটা কিনেছি, একটু খারাপ হয়ে গেছিল। এই ঘরে যে বেড কভারটা ছিল পুরনো হয়ে গেছিল, তাই এই বেড কভারটা কিনলাম। দুটো নতুন ছাতা কিনেছি, একটা আমার জন্য, একটা মায়ের জন্য। আর ব্যাস, আপাতত এই। ও, আমার একটা নতুন ড্রেস হয়েছে, কিন্তু সেই ড্রেসটা আমার কেনা নয়। আমাদের একজন স্যার আছেন, মানে গাছের গ্রুপের, উনি আমাকে একটা গিফট করেছেন। বললেন তোমার বাবা নেই, তাই এটা গিফট করলাম।
হ্যাঁ, বাবা তো নেই, তার অভাবটা সবসময় ফিল করি আমি। কি আর করা যাবে। এবার রান্না শুরু করি। একটা পেস্ট করতে হবে, কাঁচা লঙ্কা নিলাম তার জন্য, আর এখানে পেঁয়াজ, রসুন আর কিছুটা আদা, এই তিনটেকে একসাথে পেস্ট করে নেব। চিংড়ি মাছ রান্না করব একটু দই দিয়ে, তার জন্য এটা লাগবে। তখন তেল গরম করে আগে চিংড়ি মাছটা একটু ভেজে নেব হালকা করে। চিংড়ি মাছ তুলে নিয়েছি। ওই তেলেই একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার যে মিশ্রণটা বানিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করেছিলাম, সেটাকে দিলাম। এটাকে একটু ভালো করে কষাতে হবে। এখানে মশলা বলতে কিছুই দিইনি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর এই টক দইটা দিলাম। এগুলোকে দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে, না হলে একটা কাঁচা গন্ধ থাকবে। কষানো হয়ে গেলে যখন তেল বেরিয়ে যাবে, তখন চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। এটাতে জল দেওয়ার দরকার নেই, কেন দই থেকেই কিছুটা জল বেরোয় সেটাতেই। আর চিংড়ি মাছ তো বেশিক্ষণ টাইম লাগে না রান্না হতে। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে আর মেঘ করাও স্টার্ট হয়ে গেছে। এটা রোজ দিনকার গল্প। দুপুরের পর থেকে মেঘ শুরু হয়, তারপর হয় বিকালে, নয় সন্ধ্যাবেলা বৃষ্টি স্টার্ট হয়। দেখি কখন বৃষ্টি আসে আজকে। চলো, আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থেকো।